প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষের ছাত্রীদের জন্য আজকে তাদের পঠিত একটি বিষয় জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ 307 এই গ্রুপের আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে নারীবাদ। আমি গত ক্লাসে তোমাদেরকে মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে আমি সমাজতান্ত্রিক নারীবাদ যেটি বা সোশ্যালিস্ট ফেমিনিজম সম্পর্কে আলোচনা করব, যেটি মার্ক্সীয় নারীবাদের একেবারে সমসাময়িক বা একই সাথে আলোচিত হয়। সমাজতান্ত্রিক নারীবাদ, প্রথমে আমরা মার্ক্সীয় নারীবাদের সমালোচনায় সমাজতান্ত্রিক নারীবাদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মার্ক্সীয় নারীবাদকে সমাজতান্ত্রিক নারীবাদ কীভাবে সমালোচনা করেছেন বা সেটিকে বিশ্লেষণ করেছেন কিভাবে। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হচ্ছে সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্ক্সীয় নারীবাদীদের উপর অসন্তুষ্ট, কারণ মার্ক্সীয় নারীবাদী প্রবক্তারা নারী নির্যাতনে পুরুষের ভূমিকা সম্পর্কে কিছুই বলেননি, বললেও অতি সামান্যই বলেছেন। বস্তুত তারা নারী নির্যাতনে পুরুষের ভূমিকাকে এড়িয়ে গেছেন। তারা শুধু ধনিকতন্ত্র নিয়ে এমনভাবে জড়িয়ে গেছেন, ধনিকতন্ত্র সম্পর্কে তারা এমনভাবে আলোচনা করেছেন যা অন্য কিছু আর তাদের মাথায় আসেনি। সমাজতান্ত্রিক নারীবাদীদের অসন্তুষ্টির আরেকটা বড় কারণ হচ্ছে সেক্স সম্পর্কে মার্ক্সীয় নারীবাদীদের নীরবতা। মার্ক্সীয় নারীবাদীরা নারী পুরুষের সম্পর্ককে বুর্জোয়া প্রোলেতারিয়া শোষণমূলক সম্পর্ক হিসেবে দেখেছেন, কারণ তারা নারীর এই সেক্স বিষয়ক নির্যাতনে মার্ক্সীয় ব্যাখ্যাকে মার্ক্সবাদের প্রধান তাত্ত্বিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করতে চান এবং শ্রেণী আধিপত্য ও জেন্ডার আধিপত্য উভয়কেই তারা অভিন্ন কাঠামোতে ব্যাখ্যা করতে চান। অর্থাৎ এই যে শ্রেণী যে বিভেদ, যেটি মার্ক্সের আমরা দেখি শ্রেণী সংগ্রাম, এই যে শাসক এবং শোষিতর মধ্যকার যে সম্পর্কের যে সংগ্রাম, এবং তার সাথে জেন্ডার আধিপত্য। জেন্ডার শব্দটির অর্থ হচ্ছে, তোমরা ফাহমিদা আপার ক্লাসে নিশ্চয়ই জেন্ডার সম্পর্কে পড়েছো, সেখানে তোমরা শুনেছো জেন্ডার হচ্ছে নারী পুরুষ উভয়ের সমন্বিত কার্যক্রম। তাহলে নারী পুরুষ উভয়ের সমন্বিত কার্যক্রম, আবার এদিকে শাসক এবং শোষিতের সমন্বিত যে আন্দোলন, এই দুইকে তারা একই কাঠামোতে নিয়ে আসতে চেয়েছে মার্ক্সীয় নারীবাদ, যার কারণে এটিকে সমাজতান্ত্রিক নারীবাদীরা সমর্থন করেননি। তারা বলছেন যে এমন সংযোগ কখনোই সম্ভব নয়, কারণ শোষিত শ্রমিক এবং নির্যাতিত নারীর ভোগান্তি এক কথা নয়। এরপর আমরা চলে যাই সমাজতান্ত্রিক নারীবাদের মূল কথা কী, বা সোশ্যালিস্ট ফেমিনিজমের মূল বিষয়টা কী, এখানে আসলে কী নিয়ে কথা বলা হয়েছে। তার আগে তোমাদের একটা কথা বলি, এখানে আমরা দুটো শব্দ ব্যবহার করেছি, সেটি হচ্ছে ধনিকতন্ত্র, আরেকটি হচ্ছে পিতৃতন্ত্র। ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র, এই দুটো শব্দ আমরা বারবার ব্যবহার করব এই সমাজতান্ত্রিক নারীবাদের ব্যাখ্যায়। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা ধনিকতন্ত্র কাকে বলি। ধনিকতন্ত্র হচ্ছে বলা হচ্ছে যে an economic and political system in which a country's trade and industry are controlled by private owners for তাদের যে প্রফিট সেটা rather than by the state। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা দেশের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সিস্টেম, সেটা কার হয়, সেটা কান্ট্রিজ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, একটা দেশের বাণিজ্য এবং তার যে শিল্প প্রতিষ্ঠানগুলো, সেগুলো কন্ট্রোল বাই প্রাইভেট ওনার্সদের দ্বারা যখন পরিচালিত হবে একটা দেশের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং সেটা একটা দেশের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমকে কন্ট্রোল করবে, তখনই সেটাকে বলা হবে ধনিকতন্ত্র বা ধনিকতন্ত্র। তার পিতৃতন্ত্রটা কি? পিতৃতন্ত্র হচ্ছে পিতা অথবা পিতৃতুল্য কোনো ব্যক্তির কর্তৃত্ব
এখানে ব্যাপকতর অর্থে ব্যবহৃত করা হয়েছে এভাবে যে বিশেষ এক পুরুষের আধিপত্যের অধীনে পরিবার, যে পরিবারে থাকে নারী এবং অন্যান্য কম বয়সী পুরুষ, শিশু, চাকর বাকর, দাস দাসী ইত্যাদি, আর সবার মাথার উপর একজন পুরুষ কর্তা। বর্তমানে অবশ্য সাধারণভাবে সর্বক্ষেত্রে পুরুষের আধিপত্য এবং নারীর উপর পুরুষের সর্বময় কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখার সম্পর্ককে প্রকাশ করা হয় এই পিতৃতন্ত্র শব্দটি দ্বারা। তাহলে আমরা ধনিকতন্ত্র কাকে বলে আর পিতৃতন্ত্র কাকে বলে আমরা বুঝে গেলাম। পিতৃতন্ত্র হচ্ছে যখন পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে সব কিছু, একটি পরিবার এবং একটি সমাজ যাই কিছু হোক না কেন, পুরুষের দ্বারা নারী যখন পুরুষের কর্তৃত্ব দ্বারা পরিচালিত হবে সেটি হচ্ছে পিতৃতন্ত্র। আর ধনিকতন্ত্র হচ্ছে যখন একটা দেশের ইন্ডাস্ট্রি তারপর তাদের ট্রেড সব কিছু প্রাইভেট ওনারদের দ্বারা পরিচালিত হবে, তখনই আমরা সেটাকে বলবো ধনিকতন্ত্র। তাহলে এবার আমরা সমাজতান্ত্রিক নারীবাদের মূল কথায় চলে যাই। সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা যায় যে রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে ধনিকতন্ত্র উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু নারীর সমস্যার কোনো সমাধান হয়নি। সমাজতান্ত্রিক দেশগুলোতে ধনতান্ত্রিক দেশগুলোর অনুরূপ নারীকে গৃহে এবং বাইরে উভয় স্থলে কাজ করতে হয়েছে। ধনতান্ত্রিক দেশগুলোকে যেমন নারীরা ঘরে এবং বাইরে উভয় স্থানে কাজ করে, ঠিক একইভাবে সমাজতান্ত্রিক দেশগুলোতে যদিও বলা হয় একটা সমতাভিত্তিক সমাজ তৈরি হয়, তারপরেও কিন্তু সেখানেও কিন্তু নারীর সমস্যার সমাধান হয়নি। সেখানেও নারীকে গৃহে এবং বাইরে উভয় স্থলে কাজ করতে হচ্ছে। বরং ধনতান্ত্রিক দেশে নারীর কাজের যে দ্বিগুণ বোঝা, গৃহকর্ম এবং জনশিল্পে কর্ম, সমাজতান্ত্রিক দেশেও তার কোনো পরিবর্তন হয়নি। সমীক্ষায় দেখা গেছে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন উভয় রাষ্ট্রে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা ও প্রজনন স্বাধীনতা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুবই নিচু অগ্রগণ্যতা লাভ করেছে। অর্থাৎ দুটো দেশের অবস্থা একই, সমাজতন্ত্র যা, ধনতন্ত্র তাই। তাহলে অভিজ্ঞতার আলোকে এই কারণে সমাজতান্ত্রিক নারীবাদীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কেবলমাত্র ধনিকতন্ত্রকেই আমরা নারী নির্যাতনের মূল কারণ বলবো না, তার সাথে সাথে পিতৃতন্ত্রের যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটাও নারী নির্যাতনের জন্য দায়ী। এখানে সমাজতান্ত্রিক নারীবাদীরা স্বীকার করছেন যে ধনিকতন্ত্রের পতন না হলে নারীর মুক্তি নেই, কিন্তু সমাজতান্ত্রিক নারীবাদী প্রবক্তারা এটাও দাবি করছেন যে পিতৃতন্ত্র যদি উৎখাত না করা হয় তাহলেও ধনিকতন্ত্র ধ্বংস হতে পারে না। তার মানে হচ্ছে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র উভয়কেই ধ্বংস করতে হবে। এবং এভাবেই বলা হচ্ছে যে জনগণের জড় বা অর্থনৈতিক সম্পর্কগুলো পরিবর্তন করতে হলে জনগণের মতাদর্শগুলোকে আগে বদলিয়ে দিতে হবে। অর্থাৎ পিতৃতান্ত্রিক মতাদর্শ নির্মূল না করলে ধনতান্ত্রিক অর্থনৈতিক সম্পর্ক নির্মূল করা যাবে না। নারীর ভবিতব্য এই যে তাকে দুই রণাঙ্গনেই লড়াই করতে হয়, ধনিকতন্ত্রের বিরুদ্ধে এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে। নির্যাতনের শক্তিগুলো থেকে মুক্তি লাভের জন্য আর কোনো উপায় নেই। এখন আমরা চলে যাই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমরা সোশ্যালিস্ট ফেমিনিজমের তিনজন দার্শনিক, আমরা তিনজন প্রবক্তা আছেন। তার মধ্যে একজন আছেন জুলিয়েট মিশেল, তারপর আছেন আইরিস ইয়াং এবং অ্যালিসন জ্যাগার। আমরা প্রথমেই জুলিয়েট মিশেলের বক্তব্য আলোচনা করব। তিনি অত্যন্ত বিস্তারিতভাবে এবং অত্যন্ত উদারভাবে ওপেনলি তিনি আলোচনা করেছেন এবং এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন যেটি আমরা একটু সংকোচের সাথে যে শব্দগুলো ব্যবহার করি, তিনি সেই শব্দগুলো অত্যন্ত ওপেনলি তিনি ব্যবহার করেছেন এবং যার জন্যে আমাদের বুঝতে সহজ হয়েছে। তবে যেহেতু আমরা একটু কনজারভেটিভলি অনেক শব্দ উচ্চারণ করি, যার কারণে সবসময় হয়তো আমি সব শব্দ উচ্চারণ করব না। তাহলে আমরা দেখি জুলিয়েট মিশেল তিনি কি বলছেন এই সোশ্যালিস্ট ফেমিনিজম সম্পর্কে। মিশেল বলছেন, শ্রেণী সমাজ ধ্বংসের লক্ষ্যে মার্ক্সীয় বিপ্লব সংগঠনের সাথে সাথে জেন্ডার ব্যবস্থা অর্থাৎ পিতৃতন্ত্র ধ্বংসের লক্ষ্যে নারীবাদী বিপ্লব সংগঠন করতে হবে। জুলিয়েট
এই ধনিকতন্ত্রকে নারীর বর্তমান অবস্থার একমাত্র নিয়ামক বলে স্বীকার করেন না। তিনি বলেন, নারীর বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড একাধিক উপাদানের উপর নির্ভরশীল। শুধুমাত্র উৎপাদনে ভূমিকা নয়, প্রজননে ভূমিকা, সন্তানের সামাজিকীকরণ ও জেন্ডারে নারীর অবস্থান ও কর্মকাণ্ডের জন্য যৌথভাবে দায়ী। জুলিয়েটের ভাষায়, সনাতন মার্ক্সবাদীরা ভুল করেছেন যে অন্য তিনটি উপাদানকে অর্থনৈতিক উপাদানে পরিণত করা যায়। আবার শোনো, সনাতন মার্ক্সবাদীরা ভুল করেছেন যে অন্য তিনটি উপাদানকে অর্থনৈতিক উপাদানে পরিণত করা যায়, ফলে তারা নারীকে উৎপাদনে অংশগ্রহণে আহ্বান করেছেন এবং একই সঙ্গে পরিবার বিলোপ সাধনের বিমূর্ত স্লোগান দিয়েছেন। অর্থনৈতিক চাহিদা এখনও মুখ্য, কিন্তু সেই সাথে অন্য তিনটি যে উপাদান, আমি সেটা বলেছি যে অন্য তিনটি উপাদানকে অর্থনৈতিক উপাদানে পরিণত করা যায়, ফলে তারা নারীকে উৎপাদনে অংশগ্রহণে আহ্বান করেছেন, একই সাথে পরিবার বিলোপ সাধনের বিমূর্ত স্লোগান দিয়েছেন। তাহলে তিনটি উপাদান কি? সে তিনটি উপাদান হচ্ছে প্রজনন, যৌনতা ও সামাজিকীকরণ। সে কারণে বলা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে অন্য তিনটি উপাদান সম্পর্কে সঙ্গতিপূর্ণ নীতি অবশ্যই গ্রহণ করতে হবে। যে আমরা নারীকে অর্থনৈতিক উপাদানে, নারীকে আমরা উৎপাদনে অংশগ্রহণে আহ্বান করছি, সেই সাথে সাথে আবার করছি পরিবার বিলুপ্ত করার জন্য কথা বলছি। কিন্তু যে তিনটি কাজ নারী করে, সেটি হচ্ছে প্রজনন, যৌনতা এবং সামাজিকীকরণ। এই তিনটি কাজের সাথে সমন্বিত করতে হবে। এই তার অর্থনৈতিক উৎপাদনে যে সে অংশ নেবে, তার সাথে এই তিনটি কাজকে অবশ্যই তিনটি কাজের সঙ্গতিপূর্ণ নীতি অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি বলছেন যে নারীকে শ্রমিক বা শ্রমজীবী হিসেবে নয়, প্রেমিকা, স্ত্রী ও মাতা হিসেবে দেখতে অভ্যস্ত পিতৃতন্ত্রের মতাদর্শ এবং পুঁজিবাদী অর্থনীতি উভয়ই সমাজে নারীর বর্তমান অবস্থানের জন্য সমান দায়ী। তাহলে নারীকে শুধুমাত্র শ্রমিক বা শ্রমজীবী হিসেবে নয়, তারা প্রেমিকা, স্ত্রী হিসেবে দেখতে চায়, মা হিসেবে দেখতে চায়, পিতৃতন্ত্রের যে মতাদর্শ আর পুঁজিবাদী অর্থনীতি, যেটি পুঁজিবাদী অর্থনীতি, উভয়ই সমাজকে, নারীকে এই যে অবস্থা নিয়ে আসা হয়েছে সেটির জন্য সমানভাবে দায়ী। এমনকি মার্ক্সবাদী বিপ্লব অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারকে ধ্বংস করতে যদি সক্ষম হয়, তবুও নারী পুরুষের সমান হবে না। কারণ পিতৃতন্ত্র নারী ও পুরুষের যেটি মনোমানস, সেটিকে এমনভাবে গড়ে তুলেছে যে নারী নিজেকে পুরুষের অধীন ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছে। নারী পুরুষের সমান নয়, এই মনোমানস যতক্ষণ না পর্যন্ত নারী ও পুরুষের মন থেকে মুছে ফেলা হবে, পুরুষ অধীনতার মনোমানস থেকে যতক্ষণ না নারী ও পুরুষ মুক্তি লাভ করবে, ততক্ষণ নারী মুক্তি আসবে না। কাজেই পিতৃতন্ত্র ও তার মতাদর্শ নির্মূল না হলে নারীর অবস্থান পরিবর্তন অসম্ভব। একইভাবে পুঁজিবাদ বা এককভাবে পিতৃতন্ত্র ধ্বংস করে নারী মুক্তি সম্ভব নয়। ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র উভয়ের ধ্বংসাবশেষের উপরই নারী মুক্তি প্রতিষ্ঠা করতে হবে। এখানে জুলিয়েট বলছেন যে তার দৃঢ় বিশ্বাস, নারী নির্যাতন মানুষের মনোমানসের গভীরে মূলীকৃত। উদারপন্থী নারীবাদ, র্যাডিক্যাল নারীবাদ বা মার্ক্সীয় নারীবাদ কেউ এই নির্যাতনের সঠিক সমাধান দিতে পারেনি। সামাজিক সংস্কারের মাধ্যমে নারীর ভোটাধিকার, সহশিক্ষার বিস্তার নারীকে পুরুষের সমান করতে পারবে না, নারী ও পুরুষের সমতা স্থাপন করতে পারবে না। তোমরা দেখো যে এই যে ভোটাধিকার দেওয়া হয়েছে, সহশিক্ষার ব্যবস্থা বলা হয়েছে, এটিকেও তিনি বলছেন যে এটিও নারী পুরুষের সমতা স্থাপন করতে পারবে না। আবার বলছেন যে নারীর জন্য সকল পেশা ও অর্থকরী কর্মের দ্বার উন্মুক্ত করে দিলে নারীত্বের অভিব্যক্তি বদলাতে পারে, কিন্তু নারীর অবস্থানের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে না। তার মানে নারীকে যদি আমরা শিক্ষিত করি,
বা ভোটাধিকার দেই, সহশিক্ষার জন্য একসাথে পুরুষের সাথে একসাথে ক্লাস করা, পড়াশোনা করার সুযোগ দেই। তারপর সকল পেশা ও অর্থকরী কর্মের যে দ্বার সেটাও যদি উন্মুক্ত করে দেই, তারপরেও হয়তো বা আমাদের মনের মধ্যে একটু আসতে পারে যে আমাদের জন্য, নারীদের জন্য কিছু করা হচ্ছে, কিন্তু তাতে খুব বেশি তার অবস্থানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটবে না। সে কারণে জুলিয়েট বলছেন যে অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে ধনিকতন্ত্র তথা পুঁজিবাদ উৎখাত করলে নারী পুরুষ যে জীবনক্ষেত্রে পরস্পরে বন্ধুত্বপূর্ণ অংশীদার হবে তা নয়। তিনি বলেন, নারী পুরুষের পাশে দাঁড়িয়ে, নারী পুরুষের পাশে দাঁড়িয়ে উৎপাদিক কর্মে অংশ নিলেই যে ছুটির পরে সন্ধ্যায় তারা পরস্পর হাত ধরে বাড়ি ফিরবে, এমন মনে করারও কোনো সঙ্গত কারণ নাই। সে কারণে জুলিয়েট মাও সেতুংয়ের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, যৌথ কর্ম, সমতাপূর্ণ আইন প্রণয়ন, সমাজ কর্তৃক সন্তান প্রতিপালন ইত্যাদি পদক্ষেপ সত্ত্বেও নারীর প্রতি চীনা জনগণের দৃষ্টিভঙ্গি বাস্তবে গভীরভাবে এবং চিরতরে পরিবর্তিত হওয়ার সময় এখনও আসেনি। সে কারণে জুলিয়েট ভবিষ্যৎবাণী করেন যে পুরুষ ও নারীর মনমানস পিতৃতন্ত্রের মতাদর্শ দ্বারা প্রভাবিত হতে থাকলে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে কদাপি পরিবর্তন আসবে না। নারী মুক্তির মাধ্যমে মনুষ্যত্বের জয় ঘোষণা করতে হলে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র উভয়ের বিনাশ অপরিহার্য। তাহলে তোমরা দেখলে আমরা জুলিয়েট মিশেলের বক্তব্য বললাম। তিনি একইভাবে বলেছেন, তিনি বলেছেন যে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্রের বিনাশ সাধন করতে হবে। যদি আমরা নারীকে অনেক সুযোগ সুবিধা দেই, সহশিক্ষার সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা, ভোটাধিকার দেই, যতই সুযোগ সুবিধা দেই না কেন, সবাই একসাথে, নারী পুরুষ একসাথে যদি কর্মক্ষেত্রে কাজও করে একেবারে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে, তারপরেও এটি মনে করার কারণ নাই যে নারী পুরুষ অনেক সুযোগ সুবিধা যদি নারীকে দিয়েও দেওয়া হয়, তারপরও মনে করার এটা কারণ নাই যে নারী পুরুষ একসাথে কাজ করবে বা তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। একমাত্র তিনি বলছেন যে যতদিন পর্যন্ত না পিতৃতন্ত্র, এই পুরুষের আধিপত্য এবং এই যে ধনতান্ত্রিক সমাজের যে শোষণ, এটির বিনাশ না ঘটবে, ততক্ষণ পর্যন্ত নারী নির্যাতন বন্ধ হবে না। এরপর আমরা চলে যাই, তোমরা দেখছো তারপর আইরিস ইয়াংয়ের নাম এসছে। আইরিস ইয়াং তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন এই সোশ্যালিস্ট ফেমিনিজম সম্পর্কে। আইরিস তিনি এই যে শ্রেণী, ক্লাস, এই ক্লাসকে তিনি বলেছেন বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। এই যে ক্লাসটা, আমরা মার্ক্সের ক্লাস স্ট্রাগল দেখেছি, শ্রেণী সংগ্রাম, এই যে শাসক এবং শোষিত বারবার শোষিত হতে হতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সে তখন ফিরে এসে সংগ্রামে লিপ্ত হয়। এই যে শ্রেণী সংগ্রাম, বিশাল একটি সংগ্রাম, এই যে শ্রেণী বা ক্লাস, সেটিকে আইরিস তার বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছেন। এবং তিনি সেখানে বলছেন যে তিনি সেখানে এভাবে বিশ্লেষণ করছেন যে একটা সমীক্ষায় দেখা যায় যে পুঁজিবাদী রাষ্ট্রের তুলনায় সমাজতান্ত্রিক দেশে নারী কম নির্যাতিত নয়। কাজেই তথাকথিত ধনতান্ত্রিক শ্রেণী বৈষম্যকে নারী নির্যাতনের একমাত্র কারণ হিসেবে উপস্থাপন করার পক্ষে এখন আর কোনো জোরালো যুক্তি নেই। আইরিসের মতে শ্রেণী হচ্ছে জেন্ডার অন্ধ বা জেন্ডার ব্লাইন্ড। কাজেই শ্রেণীর ভিত্তিতে নারী নির্যাতনকে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে না। তাহলে জেন্ডার ব্লাইন্ড, তিনি বলছেন যে জেন্ডার ব্লাইন্ড বা জেন্ডার অন্ধ শ্রেণীর বিপরীতে জেন্ডার সচেতন, জেন্ডার সাইটেড শ্রমবিভাজনকে নারীর নির্যাতন ব্যাখ্যা করার সঠিক যে পথ, সেটি হিসেবে তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন জেন্ডার অন্ধের বিপরীতে জেন্ডার সচেতন শ্রমবিভাজনই নারী নির্যাতন বন্ধ করার একটা বড় উপায়। শ্রেণী বিশ্লেষণ ব্যবস্থাকে, যেটি ক্লাস অ্যানালিসিস, সেখানে শ্রেণী বিশ্লেষণ উৎপাদন ব্যবস্থাকে সামগ্রিক ব্যবস্থা হিসেবে পরীক্ষা করে এবং উৎপাদনের উপকরণ ও উৎপাদন সম্পর্কের আলোচনা করা হয় এই শ্রেণী বিশ্লেষণে।
সাধারণভাবে বলা হয়ে থাকে যে যেমন বলা হচ্ছে যে শ্রম বিভাজন বিশ্লেষণ প্রক্রিয়া সমাজের উৎপাদনকারী প্রতিটি ব্যক্তির উপর দৃষ্টি নিক্ষেপ করে, ব্যক্তির সমস্যা ও ভূমিকা আলোচনা করে। শ্রেণী বিশ্লেষণ প্রক্রিয়া বুর্জোয়া ও প্রোলেতারিয়ার আপেক্ষিক ভূমিকা সাধারণভাবে আলোচনা করে, কিন্তু শ্রম বিভাজন বিশ্লেষণ প্রক্রিয়া গভীরে গিয়ে বিশদ পরীক্ষা নিরীক্ষা করে। কে আদেশ দেয়, কেন আদেশ দেয়, কে আদেশ গ্রহণ করে, কে বৈচিত্র্যপূর্ণ কাজ করে, কে একঘেয়ে ও ক্লান্তিকর খাটুনি খাটে, কে কাঙ্ক্ষিত শিফট বা পালায় কাজ করে, কে অনাকাঙ্ক্ষিত শিফটে কাজ করতে বাধ্য হয়, কে বেশি বেতন পায়, কাকে কম বেতন নিতে হয়। কাজেই শ্রম বিভাজন বিশ্লেষণ প্রক্রিয়ায় সর্বোত্তম ব্যাখ্যা করতে পারে কেন নারী সচরাচর আদেশ গ্রহণ করে, একঘেয়ে ক্লান্তিকর কাজ করে, অনাকাঙ্ক্ষিত শিফটে কাজ করে এবং কম বেতন পায়। অপরপক্ষে কেন পুরুষ সচরাচর আদেশ দেয়, বৈচিত্র্যপূর্ণ কাজ করে, কাঙ্ক্ষিত শিফটে কাজ করে এবং বেশি বেতন পায়। আইরিশ বিশ্বাস করেন যে ধনিকতন্ত্র ও পিতৃতন্ত্র অনিবার্যভাবে পরস্পরে যুক্ত এবং শ্রমবিভাজন বিশ্লেষণ শ্রেণী বিশ্লেষণের পরিপূর্ণ বিকল্প, কেবল পরিপূরক নয়। এখানে আইরিশ বলছেন যে আমার প্রতিপাদ্য এই যে নারীর প্রান্তিকীকরণ এবং তার ফলে গৌণ শ্রমশক্তি হিসেবে কর্মনির্বাহ ধনিকতন্ত্রের অনিবার্য ও মৌলিক বৈশিষ্ট্য। এই আইরিশের প্রতিপাদ্য মার্ক্সীয় মতবাদের সাথে মেলে না, কারণ মার্ক্সবাদ নারীকে প্রান্তিক শ্রম হিসেবে গ্রহণ করে না। আইরিশ বলেন ধনিকতন্ত্র শ্রমিকের জেন্ডার সম্পর্কে সচেতন, কারণ মজুরি নিম্ন পর্যায়ে রাখার উদ্দেশ্যে এবং আকস্মিক চাহিদা মেটাতে পণ্যের সরবরাহ বৃদ্ধির অনিশ্চিত সম্ভাবনার নিরিখে বেকার শ্রমিকের একটি বিশাল রিজার্ভ রাখা ধনিকতন্ত্রের জন্য সুবিধাজনক। ফলে ধনিকতন্ত্রে নারী শ্রমের রিজার্ভে পরিণত হয়। দরকার হলে, চাহিদা বাড়লে, যুদ্ধ লাগলে নারী শ্রমিককে ডেকে এনে চাকরি দেওয়া হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়। কাজেই আইরিশ বলছেন যে ধনিকতন্ত্রের জন্য নারীর প্রান্তিকীকরণ অপরিহার্য। এই অবস্থায় ধনিকতন্ত্রে পিতৃতন্ত্রের প্রভাবে ও নিয়মে নারী সমান কাজে অসমান বেতন পায়, কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয় ও গৃহকর্মের জন্য কোনো আর্থিক স্বীকৃতি পায় না। কাজেই পিতৃতন্ত্রকে ধনিকতন্ত্র থেকে পৃথক আলাদা একটি ব্যবস্থা হিসেবে গণ্য করা যায় না। প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থাতেই নারী পিতৃতন্ত্রের যন্ত্রণা ভোগ করছে, কারণ কাজে দেখা যাচ্ছে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র যুক্তভাবেই নারী নির্যাতনের জন্য দায়ী এবং উভয় ব্যবস্থায় বিনাশ না ঘটিয়ে নারী মুক্তি সম্ভব নয়। আমরা এরপর চলে যাই, আমি কি একটু দ্রুত যাচ্ছি? আমি একটু সময় বেশিক্ষণ ক্লাসটা নিলে ক্লাসটা আমার আপলোড করতে কষ্ট হয়ে যায়, যেতে চায় না। ঠিক আছে, আমি এরপর চলে যাচ্ছি অ্যালিসন জ্যাগার। তোমরা তার নাম দেখছো, অ্যালিসন জ্যাগারের নাম। তো অ্যালিসন জ্যাগার তিনি আরেকটা কাজ করেছেন। তাহলে প্রথমে আমরা দেখি যে জুলিয়েট মিশেল তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্রের বিনাশের মধ্য দিয়েই আমরা নারী নির্যাতন রোধ করতে পারি। এবং আইরিশ ইয়াং বলেছেন যখন তিনি শ্রেণীকে মূল বিষয় হিসেবে চিহ্নিত করে, মূল কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করে তিনি জেন্ডার সচেতন শ্রম বিভাজনকেই নারী নির্যাতন ব্যাখ্যা করা সঠিক পন্থা হিসেবে চিন্তা করে নিয়েছেন বা বুঝে নিয়েছেন। কিন্তু অ্যালিসন জ্যাগার একেবারে একটা ভিন্ন বিষয়কে নারী সকল সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সেটি হচ্ছে বিচ্ছিন্নতাবোধ। বিচ্ছিন্নতাবোধ হচ্ছে অ্যালাইনেশন। এখানে তিনি এভাবে বলেছেন যে বিচ্ছিন্নতাবোধ, এটি বলছেন যে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্রকে তিনি বিচ্ছিন্নতাবোধের জন্য দায়ী করেছেন। তিনি বলছেন যে উদারপন্থী নারীবাদীরা বিশ্বাস করেন যে অন্যায় বৈষম্যে ভোগে বলে নারী নির্যাতিত। সনাতন মার্ক্সবাদীরা বিশ্বাস করেন যে
গণ উৎপাদন থেকে নির্বাসিত বলে নারী নির্যাতিত। মুখ্যত নারীর যৌন ও প্রজনন সামর্থ্যের উপর বিশ্বজোড়া পুরুষ নিয়ন্ত্রণকে র্যাডিক্যাল নারীবাদীরা নারী নির্যাতনের কারণ বলে দেখেন। অপরপক্ষে সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্ক্সীয় বিচ্ছিন্নতা মতবাদের সংশোধিত সংস্করণের আলোকে নারী নির্যাতনকে চিহ্নিত করেন। এখানে মার্ক্সের মতে এই যে মার্ক্সের বিচ্ছিন্ন মতবাদ যেটিকে বলা হচ্ছে, মার্ক্সের বিচ্ছিন্ন মতবাদ, তোমরা দেখো মার্ক্সীয় বিচ্ছিন্নতা মতবাদের সংশোধিত সংস্করণের আলোকে নারী নির্যাতনকে চিহ্নিত করেছেন। এখানে মার্ক্সের দর্শনে বিচ্ছিন্নতা বলতে বোঝায় বা বিচ্ছিন্ন বলতে বোঝায় যদি আমরা আমাদের জীবনকে অর্থহীন মনে করি এবং নিজেদেরকে অযোগ্য মনে করি, এটি হচ্ছে মার্ক্সের বিচ্ছিন্ন যে বিষয়টি মার্ক্স বলেছেন, সেটি হচ্ছে যদি নারী নিজের জীবনকে অর্থহীন মনে করে এবং নিজেদেরকে অযোগ্য বলে মনে করে। এই মার্ক্সের থিওরিতে আমরা দেখি যারা পুঁজিবাদী উৎপাদন সম্পর্কে প্রত্যক্ষ অংশগ্রহণ করে তারা বিচ্ছিন্নতা বোধে ভোগে। মার্ক্স বলছেন যারা পুঁজিবাদী উৎপাদন সম্পর্কে প্রত্যক্ষ অংশগ্রহণ করে তারা বিচ্ছিন্নতা বোধে ভোগে, অর্থাৎ যারা মজুরি শ্রমিক তাদের বিচ্ছিন্ন গণ্য করতে হবে। কিন্তু অ্যালিসন বলেন মজুরি শ্রমিক নয় বা অর্থনৈতিক কর্মে নিয়োজিত নয় এমন নারীও বিচ্ছিন্নতা বোধে ভোগে, যে কাজ করে না, শ্রমিক নয়, অর্থনৈতিক কর্মে নিয়োজিত থাকে না, সেও কিন্তু বিচ্ছিন্নতা ভোগে। মার্ক্স যেমন বলছেন যে যারা কাজ করে পুঁজিবাদী উৎপাদন সম্পর্কে যারা কাজ করে বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে কাজে, তারা বিচ্ছিন্নতা বোধে ভোগে। কিন্তু অ্যালিসন জাগার বলছেন যে শুধু তারা না, যারা কাজ করে না এমন নারীরাও বিচ্ছিন্নতা বোধে ভোগে। তিনি বলছেন উপরন্তু নারী মজুরি শ্রমিক বা শ্রমিক নয় এমন নারী যে ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে পুরুষ মজুরি শ্রমিকের বিচ্ছিন্নতা থেকে ভিন্ন। বস্তুত অ্যালিসনের মধ্যে বিচ্ছিন্নতা বোধ জেন্ডারের মধ্যস্থতায় অনুভূত অভিজ্ঞতা, জেন্ডার মেডিয়েটেড এক্সপিরিয়েন্স। এই যে আমরা জেন্ডার বলতে বলেছিলাম নারী এবং পুরুষের যৌথ কর্মকাণ্ড বলেছিলাম, সেখানে তিনি বলছেন যে নারীর বিচ্ছিন্নতা বোধ চিন্তাভাবনাটা যেরকম, পুরুষের বিচ্ছিন্নতা বোধ চিন্তাভাবনাটা সেরকম না, কিন্তু নারী ও পুরুষ উভয়ই কিন্তু বিচ্ছিন্নতা বোধে ভোগে। নারী এবং পুরুষ উভয় বিচ্ছিন্নতা বোধে ভোগে, কিন্তু তাদের এই বিচ্ছিন্নতা ভোগে অনুভব করা যেটা অভিজ্ঞতা সেটা ভিন্ন, দুই রকম। যেমন প্রথমত তিনি বলেছেন সেটি হচ্ছে যৌনতা। একজন মজুরি শ্রমিক তার উৎপাদন থেকে বিচ্ছিন্ন, তার নিজের উৎপাদিত পণ্যের উপর তার কোনো অধিকার বা নিয়ন্ত্রণ নেই। মালিক শ্রমিকের উৎপন্ন পণ্য নিয়ন্ত্রণ করে, বিক্রয় করে। অনুরূপভাবে নারী তার দেহ তার উৎপাদন থেকে বিচ্ছিন্ন। একজন নারী ডায়েট করে, ব্যায়াম করে, পোশাক পরিধান করে, কিন্তু নিজের জন্য নয়। সে বস্তুত নিজের রক্ত মাংসকে পুরুষের আনন্দের জন্য সজ্জিত করে। কখন, কোথায়, কিভাবে তার দেহ ব্যবহার করবে তা নারীর ইচ্ছার উপর নির্ভর করে না। অপরপক্ষে একজন শ্রমিক যেমন ক্রমশ নিজের কাছ থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে যন্ত্রে পরিণত হয়, যন্ত্রচালিত হয়ে পড়ে, নারীও তেমনি নিজের কাছ থেকে এভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায়। একজন শ্রমিক যেমন কাজ করতে করতে সে একজন যন্ত্রে পরিণত হয়ে যায়, সে নিজের কোনো চিন্তা ভাবনা আবেগ অনুভূতির কোনো বিষয় আর থাকে না, সে একটা যন্ত্রে পরিণত হয়ে যায়, বিচ্ছিন্ন একটা যন্ত্রে পরিণত হয়ে যায়, যন্ত্রচালিত হয়ে পড়ে। ঠিক একইভাবে নারীও যখন অন্যের জন্য নিজেকে তৈরি করতে করতে, অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় সে আর নিজের থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। নিজের আর চিন্তা ভাবনা আবেগ অনুভূতি নিজস্বতা বলতে তার আর তখন কিছুই থাকে না। এটিকে তিনি বলেছেন প্রথম অর্থে এভাবে তিনি নারী ও পুরুষের এই যে বিচ্ছিন্নতাটাকে আলাদা করেছেন যৌনতার ক্ষেত্রে। দ্বিতীয়ত তিনি বলেছেন মাতৃত্ব। এই মাতৃত্বকে তিনি বলছেন যে মাতৃত্ব নারীর মধ্যে বিচ্ছিন্নতা বোধ সৃষ্টি করে। অ্যালিসন দাবি করেন যে নারী তার প্রজনন শ্রমের ফসল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কারণ নারী নিজে নয়, অন্যকেও ঠিক করে দেয় যে নারী কয়টি সন্তানের জন্ম দেবে। অনেক ক্ষেত্রে নারীর গর্ভপাত বা বন্ধ্যাকরণের সিদ্ধান্ত নারীর থাকে না। কিভাবে নারী সন্তান প্রসব করবে সেটি নারীর হাতে নেই। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান ঠিক করে যে নারী কিভাবে সন্তান প্রসব করবে, কিভাবে নারী স্বাভাবিক সন্তান প্রসব করানো হবে না সিজারিয়ান করানো হবে, সেটিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান ঠিক করে দেয়। ফলে নারীদের প্রজননের ফসল ও সন্তান ধারণের প্রক্রিয়া থেকে অবিচ্ছিন্ন। আধুনিক সমাজে নারী সন্তান পালন করে নিজের ইচ্ছায় নয়, সেটি সে করে ডাক্তারের ইচ্ছায়। এ বাচ্চা কী খাবে, কখন বাচ্চাকে কিভাবে রাখতে হবে, এই যে একটা সিস্টেম তৈরি করে দেয়, একটা নীতিমালা তৈরি করে দেয় ডাক্তাররা, সেটি করার ক্ষেত্রে নারীরা একেবারেই অন্ধের মতো, ওই যে জেন্ডার অন্ধ কথাটা আমরা বলা হয়েছে যে অন্ধের মতো তারা এগুলো অনুসরণ করতে থাকে। তারা নিজের কোনো মতামত দেয় না। বাচ্চা প্রসব করার ক্ষেত্রে যেমন নিজেদের কোনো মতামত দেয় না, ঠিক একইভাবে বাচ্চা পালন করার ক্ষেত্রেও তারা নিজেদের কোনো মতামত দেয় না। সুতরাং এর চেয়ে বড় মায়ের এই চেয়ে বড় বিচ্ছিন্নতা বোধ আর কী হতে পারে। অ্যালিসন বলছেন যে আমরা তাহলে প্রথমে দেখলাম যৌনতার ক্ষেত্রে যে বিচ্ছিন্নতা বোধটা আছে নারী এবং পুরুষের মধ্যে, ঠিক একইভাবে নারীরা মাতৃত্বের ক্ষেত্রে কিভাবে বিচ্ছিন্নতা বোধে ভুগছে। আরেকটি হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। বৃদ্ধির ক্ষেত্রেও নারী বলা হচ্ছে, বৃদ্ধির ক্ষেত্রেও নারী বিচ্ছিন্নতার শিকার। সে যেভাবে মানুষ হয়েছে তাতে তার নিজের উপর কোনো আত্মবিশ্বাস তৈরি হয়নি। কেননা একজন নারীকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সব কিছু তাকে করে দেওয়া হয়, যে তোমার এটা করার দরকার নেই। যদি একটা পরিবারে ভাই এবং বোন থাকে, ভাইটাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে বাইরে পাঠানো হয়, অনেক কিছু করতে দেওয়া হয়, কিন্তু যে মেয়েটি আছে, বোনটি আছে, তাকে কিন্তু তেমন কিছু করতে দেওয়া হয় না। বলা হয় তুমি বাসায় থাকো, বাসার কাজ করো, ঘর গুছাও, এই কাজগুলো, রান্নাবান্না করো, রান্নাবান্না শেখো, এই কাজগুলো তাকে করতে বলা হয়। এভাবে দেখা যায় একজন নারী তার নিজের উপর কোনো আত্মবিশ্বাস থাকে না। ফলে এই আস্থাহীনতার জন্য নারীর প্রতিভা এবং ধীশক্তির বিকাশ ব্যাহত হয় এবং এমন একটা অবস্থা তৈরি হয় যে তার নিজের কথা, নিজের চিন্তাভাবনা, নিজের স্বকীয়তা সে জনসমক্ষে প্রকাশ করতে পারে না। নিজের প্রতিভা থাকা সত্ত্বেও সে নিজেকে জাহির করতে পারে না বা যোগ্যতা উৎকর্ষ অর্জনে সে ব্যর্থ হয় এবং একসময় সে বিচ্ছিন্নতা বোধে ভোগে। এভাবেই অ্যালিসন বলছেন যে প্রচলিত পুঁজিবাদী পিতৃতন্ত্রে নারীর নির্যাতন সকলের কাছ থেকে, সব কিছু থেকে বিচ্ছিন্নতার রূপ পরিগ্রহ করে। নারীকে বুঝতে হবে যে নারীর নির্যাতনের মূলে আছে বিচ্ছিন্নতাবোধ এবং এই বিচ্ছিন্নতার মূলে রয়েছে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র। বিচ্ছিন্নতা বোধ সম্পর্কে সচেতন হয়ে নারীকে তার সমস্যার মূল যে ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্রের যে মিলিত ক্রিয়া প্রতিক্রিয়া তার বিরুদ্ধে লড়াই করতে হবে। ধনিকতন্ত্র এবং পিতৃতন্ত্র উৎখাত করে মুক্তি ছিনিয়ে আনতে হবে। সুতরাং মেয়েরা, তোমরা দেখলে আজকে আমি তোমাদেরকে সোশ্যালিস্ট ফেমিনিজম এটি কাকে বলে এবং তিনজন যে ব্যক্তি আছেন তাদের যে আলোচনা এই সোশ্যালিস্ট ফেমিনিজম সম্পর্কে সেটি আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের যেহেতু পরীক্ষা হয়, তোমরা যেহেতু নতুনভাবে পরীক্ষা দিবে, বড় প্রশ্নে পরীক্ষা দিবে, সুতরাং তোমাদেরকে এই সোশ্যালিস্ট ফেমিনিজম যদি আসে তাহলে পুরো বিষয়টা এভাবে আলোচনা করতে হবে, কেন অনেক মার্কসে তোমাদের অ্যান্সার করতে হবে বড় প্রশ্নে। সুতরাং যা বুঝলে সেটা বুঝে তোমরা সুন্দর করে শুনে তোমরা এটা লিখে ফেলবে কাগজে এবং মুখস্থ করে ফেলবে, বুঝে মুখস্থ করবে। বারবার বলছি, বুঝে লিখবে, কারণ যদি না বুঝো তাহলে না বুঝে লিখতে লিখতে একসময় দেখবে যে পেঁচিয়ে গেছে, তুমি বেরিয়ে আসতে পারছো না তথ্যগুলো থেকে। সুতরাং আমরা আজকে জেন্ডার অ্যান্ড পলিটিক্সের যে বিষয়টি নিয়ে পড়লাম, সোশ্যালিস্ট ফেমিনিজম, এটি তুমি ভালো করে তোমরা বাসায় পড়ার চেষ্টা করবে, শুনে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং লিখে ফেলবে। আর আরেকটি হচ্ছে আগামী ক্লাসে আমরা আর দুটো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। পোস্ট মডার্নিজম, যেটি পোস্ট মডার্নিজম, আরেকটু হচ্ছে অস্তিত্ববাদী নারীবাদ এবং পোস্ট মডার্ন নারীবাদ। এই দুটি নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। এবং আরেকটি কথা হচ্ছে আরেকটি হচ্ছে পরিবেশ নারীবাদটা বাকি আছে। এই তিনটি আমি আলোচনা করব। আগামী দুটো ক্লাস আমি হয়তো তোমাদের নেব। তো
কিন্তু একটা বিষয় আমি বলি তোমাদেরকে, যে তোমরা এই যে আমি যে এই বিষয়গুলো পড়াচ্ছি ফেমিনিজমের, এগুলো একটু ওপেন। আমরা যে শব্দগুলো সবসময় উচ্চারণ করি না আমরা, খুব বেশি ভালোভাবে আমরা উচ্চারণ করি না, একটু উচ্চারণ করতে একটু অস্বস্তি বোধ করি। সুতরাং আমরা পড়ার সময় আমরা একটু চিন্তা করে সেটা পড়বো, কারণ হচ্ছে যে আমরা যখন পড়বো তখন একটু সুন্দর করে বুঝিয়ে আমরা পড়বো। আর আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যদি তোমাদের এই যে আমরা পড়াচ্ছি এগুলো